রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটিতে লেখক রবার্ট কিওসাকি এই বইয়ে তার নিজের পিতাকে পুয়ার ড্যাড এবং তার বন্ধুর পিতাকে রিচ ড্যাড বলে উল্লেখ করেছেন। তার নিজের পিতা অর্থাৎ পুয়ার ড্যাড প্রথাগত শিক্ষা অনুযায়ী অত্যন্ত শিক্ষিত ছিলেন, কিন্তু অর্থসম্মত জ্ঞান তার ছিল না। অপরদিকে তার বন্ধুর পিতা অর্থাৎ রিচ ড্যাড প্রথাগত শিক্ষা অনুযায়ী উচ্চশিক্ষিত না হলেও তিনি ছিলেন অত্যন্ত ধনী। এই দুইজনের নিজের নিজের ব্যক্তিগত জীবনে সফল হলেও তাদের মানসিকতা এবং টাকা বা অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা দুইজনে ছোটবেলা থেকে লেখককে যা যা উপদেশ দিতেন তা ছিল সম্পূর্ণ বিপরীতমুখী। যেখানে তার পিতা কোনো ক্ষেত্রে বলতেন, আমার এটা পাওয়া সম্পর্কে নেই, অপরদিকে ওই একই পরিস্থিতিতে রিচ ড্যাড বলতেন, আমি এটা কিভাবে পেতে পারি। লেখককে পিতা অর্থাৎ পুয়ার ড্যাড খাবার টেবিলে টাকা পয়সার আলোচনা পছন্দ করতেন না, আর রিচ ড্যাড খাবার টেবিলে বসে ব্যবসা নিয়ে আলোচনা করতেন। পুয়ার ড্যাড মনে করতেন টাকাই সব সমস্যার মূল কারণ, অপরদিকে রিচ ড্যাড মনে করতেন টাকা না থাকে সমস্ত মূল কারণ। পুয়ার ড্যাড বলতেন, খুব ভালো করে পড়াশোনা করো যাতে এটা বড় নামি দামি কোম্পানিতে কাজ করতে পারো, আর রিচ ড্যাড বলতেন, খুব ভালো করে পড়াশোনা করো যাতে এটা বড় নামি দামি কোম্পানিকে কিনে ফেলতে পারো। লেখক বলছেন, যদি তিনি শুধুমাত্র একজনের উপদেশে শুনতেন তাহলে হয়তো তিনি সেটাই মেনে চলতেন, কিন্তু এই দুজনের বিপরীত ধর্মী উপদেশ তার সামনে সুযোগ এনে দেয় এই সিদ্ধান্ত নেওয়ার যে তিনি কোনো উপদেশ নির্বাচন করবেন যেটা তিনি নিজের জীবনে মেনে চলবেন। এর পরের বছর বয়সে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি তার বন্ধুর পিতা অর্থাৎ রিচ ড্যাড এর কথাই মেনে চলবেন, এবং এরপর একটানা 30 বছর তিনি রিচ ড্যাডের উপদেশ গ্রহণ করতে থাকেন, এবং 39 বছর বয়সে এসে তার রিচ ড্যাড বুঝতে পারেন যে তাকে আর উপদেশ দেওয়ার প্রয়োজন নেই। তিনি তার এই প্রাপ্ত জ্ঞান মাত্র 6টি ভাগে ভাগ করে এই বইয়ে তুলে ধরেছেন, যা নিজের ভাষায় খুব সংক্ষেপে লিখতাম। রিচ ড্যাড পুয়ার ড্যাড বাংলা সামারি। 1 নাম্বার, দি রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি, মানে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণী টাকার জন্য কাজ করে, কিন্তু ধনীরা তা করেন না। ধনীদের ক্ষেত্রে তাদের টাকা তাদের জন্য কাজ করেন। 2 নাম্বার, হোয়াইট আইজ ফাইন্যান্সিয়াল লিটারেরি, আপনি কত টাকা আয় করেছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি আয়ের কতটা রাখতে পেরেছেন সেটা গুরুত্বপূর্ণ। যেমন ধনীরা নিজেদের অ্যাসেটের পরিমাণ বাড়তে থাকে, কিন্তু নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী অ্যাসেট ভেঙে নিজেকে লিলিবিটি বানাতে থাকে। অ্যাসেট বা লিলিবিটির এর অর্থাৎ বোঝা খুব জরুরি। লেখক খুব সহজভাবে বলেছেন যে যা কিছু আপনার পকেটে টাকা ভরায় তা হলো অ্যাসেট, এবং যা কিছু আপনার পকেট থেকে টাকা বের করে তা হলো লিলিবিটি। লেখকের মতে একজন উচ্চশিক্ষিত এবং পেশাগত দিক থেকে অত্যন্ত সফল ব্যক্তিদের কিন্তু অর্থের জ্ঞানের বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ হতে পারেন। 3 নাম্বার, মাইন্ড ইওর ওন বিজনেস,
ধনীরা ক্রমাগত নিজেকে অ্যাসিডের পরিমাণ বাড়াতে থাকে এবং যেদিকেই তাদের লক্ষ্য থাকে বাম দিকে সবাই শুধুমাত্র নিজেকে রোজগার নিয়ে মাথা ঘামায়। আপনি যদি সারা জীবন অন্য কারোর জন্য কাজ করতে থাকেন তাহলে আর্থিক স্বাধীনতা পাওয়ার অত্যন্ত দুর্ভাগ। আপনি যদি চাকরিও করেন তাহলে সেটার সাথে সাথে চেষ্টা করতে থাকুন অ্যাসেটের পরিমাণ বাড়ানো। 4 নাম্বার, দি হিস্টোরি অফ ট্যাক্স, দি পাওয়ার অফ কর্পোরেশন। যেমন ধনী হতে গেলে ট্যাক্স মেনটেনেন্স এর বিষয়ে উপযুক্ত স্বচ্ছ ধারণা থাকা অত্যন্ত জরুরি। আপনার অ্যাসেট থাকা প্রতিটি বস্তু আপনাকে প্রতিনিয়ত আরও ধনী হতে সাহায্য করবে। 5 নাম্বার, দি রিচ ইনভেস্টর মানি। বাস্তব পৃথিবীতে এগিয়ে যেতে হলে শুধু স্মার্ট হওয়ার যথেষ্ট সাহসী হওয়াও দরকার। আমাদের সবচেয়ে মূল্যবান শক্তিশালী অ্যাসেট হলো আপনার মন। একে যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে অসীময় আপনার অধিকার হতে পারবেন। আপনি আপনার মস্তিষ্ক কাজে লাগিয়ে এমন অনেক সুযোগ খুঁজে পাবেন যা খালি চোখে ধরা খুব মুশকিল। 6 নম্বর, ওয়ার্ক টু লেন, ডোন্ট ওয়ার্ক ফর মানি। যেমন লেখকের পিতার কাছে চাকরির নিরাপত্তা নিশ্চয়তার ছিল সব কিছু, কিন্তু রিচ ড্যাডের কাছে গুরুত্বপূর্ণ ছিল লেখকের শিখতে থাকা। লেখক এই বইয়ে একটি পুরনো উদ্ধৃতি তুলে ধরেছেন, জব শব্দের অর্থ হলো জাস্ট ওভার ব্রোক। একজন ধনী ও একজন দরিদ্র ব্যক্তির মধ্যে মূল ফারাক গড়ে তোলে তাদের মানসিকতা, অর্থ নয়। ব্যর্থতা যাদের আরও উদ্যমী করে তোলে তারাই ধনী হতে পারে, আর যারা ব্যর্থতার ভয়ে ধনী হওয়ার ইচ্ছেকে হারিয়ে ফেলে তারা কখনোই অর্থের স্বাধীনতা অর্জন করতে পারে না। এই বইয়ের শেষ ভাগে লেখক ক্যাশ ফ্লো কোয়াড্র্যান্টের কথা বলেছেন, যেটা আপনি নিজের ছবিতে বুঝতে পারবেন। জীবনে আর্থিক স্বাধীনতা লাভের জন্য আপনার এটা বোঝা খুব দরকার যে এই মুহূর্তে আপনি কোয়াড্র্যান্টের কোন অংশে আছেন এবং আপনার লক্ষ্য পূরণের জন্য আপনি কোন অংশে থাকা দরকার। যেরকম এই ছবিটাকে দেখুন, এই ছবিটার প্রতি কোয়াড্র্যান্টে থাকা মানুষের মানসিকতা ও অর্থ সম্বন্ধে ধারণা ও দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা। এবার এক এক করে এগুলো দেখে নেওয়া যাক। বাম দিকে কোয়াড্র্যান্ট, ওপরে ই অর্থাৎ এমপ্লয়ার বা চাকরিজীবী। প্রকৃত চাকরিজীবী তাদের জীবনে একটাই জিনিস খোঁজে, নিরাপত্তা। এরা ঝুঁকি নিতে একদম পছন্দ করে না এবং গুরুত্বপূর্ণ একটি নিশ্চয়তা, নিরাপত্তা বিশিষ্ট জীবন কাটানোর জন্য এরা অবসরকালীন সময় পর্যন্ত অন্য হয়ে কাজ করে কাটিয়ে দেয় এবং মাসের শেষে পাওয়া নির্দিষ্ট বেতনের খুশি থাকে। এদের ধ্যান ধারণা হলো এই যে এরকম ছোট থেকে ভালো করে পড়াশোনা ও ভালো রেজাল্ট করে উদ্দেশ্য হলো বিভিন্ন সুযোগ সুবিধা সম্পন্ন মোটা মাইনের একটা চাকরি জোগাড় করা। চাকরিজীবীরা বেশি টাকা রোজগার করার জন্য একটি চাকরি ছেড়ে বেশি মাইনের চাকরি খোঁজে। এই ক্ষেত্রে মাইনে বা বেতনের পরিমাণ অ্যাক্টিভ ওয়ার্ক এর ওপর নির্ভর করে, অর্থাৎ কোনো চাকরিজীবী ঠিক ততটাই আয় করবে যতটা সময় সে কাজ করবে। বেশিরভাগ চাকরিজীবীর ক্ষেত্রে ন্যূনতম কাজের সময় হলো 8 ঘন্টা।
এছাড়াও যাতায়াত বা অন্যান্য নানা কারণে প্রতিটি চাকরিজীবীর প্রতিদিন তাদের জীবনে 10 ঘন্টা শুধুমাত্র সেই প্রতিষ্ঠানে দেয় যেখানে সে কাজ করে। বিনিময়ে পায় মাসের শেষে নির্দিষ্ট মাইনে ও নিরাপত্তা। সুতরাং আপনি যদি এই চিন্তা ধারণা বিশ্বাসী হন তাহলে নিশ্চিতভাবে আপনি এই কোয়াড্র্যান্টের কাছে অর্থাৎ যদি আপনার জীবনের মূল লক্ষ্য হয়ে থাকে নিরাপত্তা, তবে আপনার এই কোয়াড্র্যান্টে থাকা উচিত। একটা বড় চাকরি নিয়ে নিঃসন্দেহে আপনি যথেষ্ট পরিমাণ টাকা রোজগার করতে পারবেন, কিন্তু আপনার নিশ্চয় সময় বলে প্রয়োজন কিছু থাকবে না। বাম দিকে এই কোয়াড্র্যান্টের নিচে অংশে আছে এস অর্থাৎ সিম্পল বিজনেস, সেলফ এমপ্লয়ার। এই কোনো ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু আসলে সেলফ এমপ্লয়ার। দেখুন, ব্যবসা সেটাই যেটাই মালিকানা আপনার হলেও আপনাকে ছাড়া চলতে পারে, কিন্তু আপনার ব্যবসা যদি আপনাকে ছাড়া চলে অর্থাৎ আপনাকে সর্বদা সেখানে সঞ্চয় ভূমিকা পালন করতে হয় ও উপস্থিতিতে হয়ে যদি, তবে সেটা ব্যবসা নয়, সেটা সেলফ এমপ্লয়মেন্ট। অর্থাৎ এক্ষেত্রে আপনি অন্য কারো হয়ে নয়, নিজের চাকরি করবেন। এই ধরনের লোকরা নিজেদের কাজের ক্ষেত্রে নিজেদের সেরা বলে মনে করে, এর ফলে এরা নিজেদের কাছে অন্য কারো হস্তক্ষেপ পছন্দ করে না এবং নিজের জন্য কাজ করতে খুব পছন্দ করে। এরা সহজে কাউকে নিজের কাজে নিযুক্ত করতে চায় না, যেহেতু এরা মনে করে তার কাজটা করার জন্য সে ছাড়া অন্য কেউই সম্পূর্ণ উপযুক্ত নয়। তাই কাউকে নিয়োগ করলেও সারাক্ষণ তার পিছনে লেগে থাকে এবং কাজের পুরো ভার অন্য কারোর হাতে পুরোপুরি ছাড়তে কখনোই পছন্দ বোধ করে না। এই কোয়াড্র্যান্টে থাকা লোকরা কিছু সময়ে বিনিময়ে টাকা রোজগার করে। এদের জীবনের বেশিরভাগ সময়টাই এরা টাকা রোজগারের জন্য লাগিয়ে দেয়, অন্য কিছু করবার মতো সময় তাদের কখনোই থাকে না। সুতরাং বাম দিকে কোয়াড্র্যান্ট এর যে কোনো অংশে থাকার অর্থ হলো আপনি ঠিক ততটাই টাকা রোজগার করবেন যতটা সময় আপনি আপনার জীবন থেকে ব্যয় করছেন। টাকা ও সময় দুইটো সচ্ছলতা একসাথে পাবেন, যা যদি আপনি বা এস কোয়াড্র্যান্টে থাকেন। বেশি টাকা রোজগার করতে চাইলে আপনার সেই পরিমাণ সময় ব্যয় করতে হবে। অপরদিকে আপনি টাকা রোজগার ছাড়া অন্য কোনো কাজে নিয়মিত সময় কাটাতে চাইলে আপনার রোজগার কমে যাবে। এবার আসা যাক ডান দিকের কোয়াড্র্যান্টে, যেখানে একদম উপরে আছে বি অর্থাৎ বিজনেস এনার। বড় ব্যবসায়ী হলো তারা যারা এমন একটা সিস্টেম বা প্রোডাক্ট তৈরি করে যাতে আপনার ব্যবসা থেকে অবিরত টাকা আসতে থাকে তাদের সক্রিয় উপস্থিতি ছাড়াই। এরা সময়ের বিনিময়ে রোজগার করে না, বরং এরা এদের টাকাকে আরও টাকা রোজগারের কাজে লাগায়। এরা যে কোনো কাজের জন্য এই কাজের উপযুক্ত লোককে খোঁজে এবং নিজের থেকেও বেশি দক্ষতা সম্পন্ন লোককে নিয়ে ব্যবসায় নিযুক্ত করে। এরা ঝুঁকি নিতে সক্ষম, এরা যথেষ্ট ভাবনা চিন্তা সহজ ঝুঁকি নেয়। বেশি টাকা রোজগারের জন্য এরা এদের সিস্টেমকে আরও উন্নত করতে থাকে অথবা নতুন প্রোডাক্ট তৈরি করে। ঠিক এর নিচের দিকে কোয়াড্র্যান্টে আছে আই অর্থাৎ ইনভেস্টর। এই চারটি কোয়াড্র্যান্টের মধ্যে থাকা সমস্ত লোকেদের তুলনায় সর্বাধিক আর্থিক বা অর্থ সক্রিয়
জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা হলো ইনভেস্টর। এরা সেই সমস্ত অ্যাসেট খুঁজতে অত্যন্ত দক্ষ যেগুলি থেকে ক্রমাগত টাকা আসতে থাকবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এরা সেই সমস্ত অ্যাসেট গ্রহণ করে যদি নিজের নয় বরং অন্য লোকেদের টাকাকে কাজে লাগায়। এরপর এই অ্যাসেটগুলো থেকে প্রাপ্ত টাকাকে পুনরায় বিনিয়োগ করে অন্য নতুন অ্যাসেট কেনার জন্য। এইভাবে এদের মোট সম্পত্তির পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে, এবং এক সময় এরা এতটাই ধনী হয়ে পড়ে যে এরা সক্রিয়ভাবে কোনো রকম কাজ না করলেও এদের অর্থের কোনো অভাব থাকবে না। অর্থ ও সময় দুজনে স্বাধীনতায় উপভোগ করতে পারেন। বিশ্বের সমস্ত ধনী ব্যক্তিরা কিন্তু ইনভেস্টর। অর্থাৎ আপনার কাছে যদি অর্থের তুলনায় নিরাপত্তা প্রাধান্য বেশি হয় এবং আপনি শুধুমাত্র টাকা রোজগারের জন্য নিজের জীবনকে বেশি সময় অতিবাহিত করে দিতে চান, তবে স্বচ্ছ বাম দিকের কোয়াড্রেন্টে থাকতে পারেন। কিন্তু যদি আপনি নিজের জীবনে মূল্যবান সময়কে না হারিয়ে নিজের ইচ্ছা মতো সময়কে ব্যবহার করে আর্থিক স্বাধীনতা উপভোগ করতে চান, তাহলে এই কোয়াড্রেন্টের ডান দিকে কোয়াড্রেন্টে থাকতে হবে। এই বইয়ের বক্তব্য নিজের ভাষায় আমি তুলে ধরলাম, কিন্তু লেখকের ভাষায় তার জীবনের ঘটনা প্রবাহের মাধ্যমে সম্পূর্ণ বইটি পড়ার জন্য বইটি সংগ্রহ করে অবশ্যই পড়বেন। ধন্যবাদ।